আমরা তোমাদের মূলত অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করাতে যাচ্ছি, কারণ তোমরা জানো যে প্রাকৃতিক দুর্যোগ কারণে, প্রাকৃতিক এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদেরও শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু তোমরা এতটুকু সৌভাগ্যবান যে তোমাদের প্রতিষ্ঠানের যারা পৃষ্ঠপোষক এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা তোমাদের প্রতি খুবই আন্তরিক এবং তারা অত্যন্ত সচেতন। এই জন্য সকলের প্রচেষ্টায় এবং সকলের আন্তরিকতায় আমরা তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ না রেখে আমরা তোমাদের শ্রেণী কার্যক্রম চালু রাখছি এবং আমরা অনলাইনে তোমাদের যে পাঠের বিষয়গুলো ছিল সেগুলো সম্পূর্ণ না হলেও আংশিকভাবে আমরা চলমান রাখার চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদের আজকে নবম শ্রেণীর বাংলা ভার্সনের বিজ্ঞান ক্লাস অনুষ্ঠিত হবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তোমরা সবসময় যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। নিয়মিত পানি এবং রসালো খাবার খাওয়া দাওয়া করবে। এছাড়া যে রোদ বা বাইরের যে আবহাওয়া এটা একটু পরিহার করার চেষ্টা করবে। যাই হোক, সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে একটা ক্লাস করার তৌফিক দিয়েছেন। যাই হোক, আমরা এখন আমাদের যে পাঠের বিষয়বস্তু সেখানে চলে যেতে চাই। তো আমি তোমাদেরকে শ্রেণী কার্যক্রম চলাকালীন সময় বিভিন্ন সেকশনে হয়তো আমাদের পড়াগুলো একরকম ছিল না, তো আমি তোমাদের যে আগের পড়ার বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে তারপর আমরা আমাদের পাঠে ফিরে যাব। শিক্ষার্থীরা, তোমরা একটি যন্ত্র দেখতে পাচ্ছ, তাই না? বলো তো এই যন্ত্রটি কি যন্ত্র? বা এই যে আরেকটি যন্ত্র দেখতে পাচ্ছ, এই যন্ত্রটি কি যন্ত্র? হ্যাঁ, এটি হচ্ছে হাতুড় বা হাতুড়ি। এবং পরবর্তী যে মেশিনটি দেখতে পাচ্ছি আমরা বা যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটি মূলত ড্রিল মেশিন, তাই না? হ্যাঁ, এটি দিয়ে কি করে তোমরা জানো যে এটি দিয়ে সাধারণত দেয়াল বা শক্ত কোনো কিছু, কাঠ ইত্যাদি ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়। এরপর আমরা এখানে আরেকটি যন্ত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি ছুরি বা নাইফ এবং হচ্ছে এটা উপরে দেখো একটা অংশ এবং নিচে আর একটা অংশ থাকে। দেখো উপরে যে অংশটাকে এটাকে বলছে ব্লান্ট বা এজ এবং নিচেরটা সেটা হচ্ছে কাটিং এজ বা ধারালো যে অংশটি। আমরা জানি এই অংশটি দিয়ে আমরা কোনো কাজ বা এই যন্ত্র দিয়ে কোনো কাজ করি যেটা হচ্ছে কোনো কিছু কাটার কাজে ব্যবহার করি। এই যন্ত্রগুলো দিয়ে আসলে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি বলো তো? এই যন্ত্রগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে পাঠের যে বিষয়গুলো ছিল সেখানে কোন জিনিসটি মূলত লাগছে বলো তো? হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারবে বা বলতে পারতেছো যে এই জিনিসটা স্যার আসলে আমরা কোনো কিছু কাটার জন্য এটা দিয়ে বল প্রয়োগ করি বা এটা দিয়ে কিন্তু আমরা চাপ প্রয়োগ করে থাকি। এখন সবগুলো জিনিস দেখতে পাচ্ছি, আমরা একটা কুঠার দেখতে পাচ্ছি, এটি দিয়ে সাধারণত গাছ কাটার কাজে ব্যবহার করা হয়। এই প্রত্যেকটা জিনিসের যে অংশগুলো, মাথাগুলো, এগুলো হচ্ছে একটু ধারালো। এই অংশগুলো কেন ধারালো? হ্যাঁ, কেউ বলো যে এই অংশগুলো কেন ধারালো? তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, এটি হচ্ছে অংশগুলো ধারালো কারণ হচ্ছে যে অংশটা দিয়ে কাটা হয় সেই অংশগুলো একটু তীক্ষ্ণ বা পাতলা, যার কারণে এটি দিয়ে বেশি বল বা বেশি চাপ প্রয়োগ করা যায়। একইভাবে দেখো, আমরা একটি পিডিএফ ওপেন করেছি। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? চাপ। তাহলে চাপ প্রয়োগ করার জন্য, কোন একটা বস্তুতে চাপ প্রয়োগ করার জন্য কয়টি জিনিসের প্রয়োজন হয়? একটি হচ্ছে যে জায়গাটিতে চাপ প্রয়োগ করবো সেটি, আরেকটি হচ্ছে কোনো বস্তু দ্বারা যে চাপ প্রয়োগ করবো সেই বস্তুটির বল বা সেই বস্তু কর্তৃক প্রযুক্ত বল। তাহলে চাপের জন্য মূলত আমাদের দুইটি বিষয়ের বা দুইটি জিনিসের প্রয়োজন হয়, একটি হচ্ছে বল এবং আরেকটি হচ্ছে
ক্ষেত্রফল, অর্থাৎ একটি বস্তু বা একটি জায়গার উপরে একটি বস্তু কর্তৃক বল প্রযুক্ত হয়। এই জায়গার পরিমাপটি হচ্ছে ক্ষেত্রফল এবং যে বল প্রযুক্ত, যে আমরা বস্তুটি রাখছি তার কর্তৃক প্রযুক্ত বলটি হচ্ছে বল। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি এবং ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে থাকি। তোমরা জানো যে এফ বা বলের একক হচ্ছে নিউটন এবং এ বা ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তো এখান থেকে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে দেখো এই বলের বা একক নিউটন আর যদি ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার হয় তাহলে চাপের একক কি হবে? চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এখানে একটি মিটার ইনভার্স হবে, এইখানে একটি -2 হবে, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। এটিকে একত্রে বলা হচ্ছে প্যাসকেল। নিউটন পার মিটার স্কয়ারকে প্যাসকেল বলা যায়। যেহেতু দেখো ক্ষেত্রফলের উপরে বল আর ক্ষেত্রফলটা যেহেতু প্রতি ভাগ করা হচ্ছে, তাই এর অর্থ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের জন্য আমরা প্রযুক্ত বলের মান নির্ণয় করছি। তাই চাপের সংখ্যাটিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলা হয়। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। হ্যাঁ, সবাইকে আমরা সংজ্ঞাটি এখন বুঝতে পেরেছি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং সবাই আমার সাথে সাথে তোমাদের খাতায় এই বিষয়গুলো নোট করে নিবে। চাপের কিছু প্রচলিত একক রয়েছে, যেমন দেখতে পাচ্ছ 1 বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু 1 atm বা অ্যাটমসফেরিক প্রেসার। তো অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ বলতে মূলত কতটুকু চাপ বোঝায় বা কোন চাপকে নির্দেশ করছে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের উপরে, মাথার উপরে বা আমাদের আশেপাশে সবকিছুর উপরে এক বিশাল বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে। বায়ুমণ্ডলের ঘনত্ব বা বায়ুর ঘনত্ব অনেক কম হলেও এর বিশাল এক উচ্চতা বা বিশাল আয়তনের কারণে কিন্তু আমাদের মাথা বা আমাদের যে কোনো একটা বস্তুর যে ক্ষেত্রফল তার উপরে যে অংশটুকু রয়েছে, এই সবটুকু অংশের, বাতাসের এই সবটুকু অংশের কিন্তু ভর রয়েছে, বা এই ভর থাকলে এর কি থাকবে? ওজন থাকবে। ওজন মানে কিন্তু বল, ওজন মানে আকর্ষণ বল, পৃথিবী কর্তৃক কোনো বস্তুর উপর আকর্ষণ বল। তাহলে এটিকে আমরা বল হিসেবে প্রয়োগ করতে পারি। বা তাহলে এই যে বায়ুমণ্ডলীয় চাপ, এর পরিমাণ কতটুকু হচ্ছে? প্রতি একক ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে 101.325 প্যাসকেল, বা এটিকে বলা যায় 10⁵ প্যাসকেল। সহজ করে বললে 10⁵ প্যাসকেল বলা যাবে। এছাড়াও 1 বায়ুমণ্ডলীয় চাপ 1 atm ইকুয়াল টু বলা যায় 760 মিলিমিটার এজি বা মার্কারি চাপ। তোমরা জানো পারদ থার্মোমিটার দেখেছো, সেখানে তাপের মাধ্যমে পারদের প্রসারণ ঘটে। তো বায়ুমণ্ডলীয় চাপ বলতে, এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে যতটুকু চাপ বোঝায় সেটি যদি পারদ স্কেলে পরিমাপ করা হয় তাহলে এর পরিমাণ হবে 760 মিলিমিটার পারদ চাপ। তোমরা এই সংক্রান্ত একটি পরীক্ষণ তোমাদের বইয়ে দেখতে পাবে, টরিসলির পরীক্ষা, সেখানে এই সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তাহলে আমরা চাপ কি জানলাম, চাপের সূত্রটা কি জানলাম, চাপের একক কি কি জানলাম, এবং চাপের কিছু প্রচলিত এককের সাথে যে আমাদের এসআই একক বা স্ট্যান্ডার্ড যে এককটি রয়েছে প্যাসকেল, এর সম্পর্কগুলো কি সেটা আমরা জানলাম। এখন আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই এককগুলো কিন্তু ব্যবহার করতে পারবো এবং এদের কনভার্সনগুলো ব্যবহার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু আগে যে চিত্রগুলো দেখাচ্ছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেখানে একটু খেয়াল করে দেখবে প্রত্যেকটি যে বস্তুগুলো ছিল, যে ধারালো বস্তুগুলো, সেই ধারালো বস্তুগুলোর যে পৃষ্ঠটা দিয়ে কাটা হচ্ছিল সেই অংশের কিন্তু ক্ষেত্রফল খুবই কম ছিল। কারণ তোমরা জানো ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত কম হবে চাপের মান তত বেশি হবে, এবং ক্ষেত্রফলের মান যদি বেশি হয় চাপের মান কম হবে। এই ক্ষেত্রে আমরা যখন ব্যবহারিক কাজগুলো করে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করব যে কোন অংশে আমাদের বেশি চাপের প্রয়োজন এবং কোন অংশে কম চাপের প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আমাদের যন্ত্রগুলো বা আমরা ওইভাবে আর কি ওইভাবে চলাফেরা করব বা ওই যন্ত্রগুলো সেভাবে ব্যবহার করব। যেমন আমরা যখন হাঁটতে চাই বা হাঁটি তখন কিন্তু আমাদের জুতো বা আমাদের পায়ের তলাটা কিন্তু একটু চওড়া থাকে যাতে আমাদের হাঁটতে সুবিধা হয়।
অর্থাৎ কোনো একটি বস্তু কর্তৃক কতটুকু চাপ প্রয়োগ করবে, কম না বেশি, সেটা কিন্তু তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে। যেমন আমরা দেখছিলাম ছুরি বা কুঠার, এই যে যন্ত্রগুলো ছিল, এগুলোর কিন্তু প্রত্যেকটির যে এজ গুলো ছিল এগুলো কিন্তু শার্প ছিল এবং থিন, যার কারণে ক্ষেত্রফল কম এবং চাপ বেশি প্রয়োগ করছিল। এখন আমরা আরেকটু সামনের দিকে যাব, দেখব যে চাপের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব কি, আমি তোমাদেরকে আগে একটু প্র্যাকটিক্যালি বিষয়টি সম্পর্কে দেখে নিয়ে আসি যে ঘনত্ব কি। হ্যাঁ দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটু আগে যে চিত্রটি দেখছো, এখানে দেখো একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এই চিত্রে দেখো অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছ। বাম সাইড থেকে যদি ডানের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে মাত্র একটি গাড়ি, পরে দুইটি গাড়ি এবং এরপরে অনেকগুলো গাড়ি। এখান থেকে কিন্তু গাড়িগুলো কেমন বোঝা যাচ্ছে, গাড়ি সম্পর্কে একটি ধারণা যদি আমরা করি, তাহলে এখানে বলবো যে প্রথমে গাড়ির সংখ্যা খুবই কম বা পাতলা, এরপরে কিন্তু গাড়ির সংখ্যা একটু বেশি, এবং পরবর্তীতে যদি আমরা আরেকটা চিত্র দেখি, দেখো এখানে দুইটি অংশে ভাগ করা হয়েছে গাছগুলোকে। এখানে প্রথম অংশে গাছে অনেকগুলো গাছ একসাথে এবং পরবর্তীতে মাত্র 4টি গাছ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গাছের কোন অংশটি কেমন, তোমরা একটু চিন্তা করো। আচ্ছা, বামে যে অংশটি দেখতে পাচ্ছি এখানে গাছের ঘনত্ব কম, কিন্তু ডান পাশে যে অংশ এটা মনে হচ্ছে গাছের ঘনত্ব একটু বেশি বা ঘন ঘন, গাছগুলো ঘন ঘন। তাহলে দেখো এখানে গাছগুলো কিন্তু একটু ঘন ঘন। তাহলে ঘনত্ব কি, আমরা এই সম্পর্কে কি বলবো? ঘনত্বকে ডেনসিটি দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন। যেমন দেখো এই দুইটি জায়গা দেখতে পাচ্ছি আমরা, বা দুইটি বল। এই দুইটি বলের মধ্যে যদি সবুজ অংশের কথা চিন্তা করি, তাহলে এই যে বাম পাশের যে সবুজ অংশ, এই সবুজ অংশের পরিমাণটি কম, কিন্তু ডান পাশের যে সবুজ অংশ এখানে কিন্তু পরিমাণটা বেশি। সুতরাং এই যে ডানের যে অংশটুকু রয়েছে সেটার ঘনত্ব কি হবে? আমরা উপরে সূত্রটি দেখতে পাচ্ছি, মাস বা ভর ডিভাইডেড বাই ভলিউম মানে হচ্ছে আয়তন। তাহলে এখানে যে অংশে ভর বেশি হবে সেই অংশের ঘনত্ব বেশি হবে। যেহেতু দুইটির আয়তন একই, তাই যে অংশের ভর বেশি হবে সেই অংশের ঘনত্ব বেশি হবে। এখান থেকে আমরা যদি এদের এককগুলোকে পরিমাপ করি, দেখো যে পুরো অংশটি রয়েছে মানে ব্ল্যাঙ্ক স্পেস, এইটুকু কিন্তু এটাকে পুরোটুকুকে বলা হচ্ছে আয়তন। আয়তনের একক হচ্ছে কি, মিটার কিউব। কিন্তু যে সবুজ অংশটি রয়েছে অর্থাৎ পদার্থের যে পরিমাণ, এটুকু হচ্ছে ভর বা এর একক হচ্ছে কেজি। সুতরাং এটার এককটাকে কিন্তু বলা যায় কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তো এখন আমরা এই সংক্রান্ত তোমাদের সাথে দেখো এখানে আমরা যে শীটটি দেখতে পাচ্ছি, এখানে ঘনত্ব বা ডেনসিটি, ঘনত্ব ভর বা আয়তন, এবং ভরের সূত্র ভর হচ্ছে এম বাই এম এবং আয়তন হচ্ছে ভি। এখান থেকে আমরা একক দেখলাম কেজি পার মিটার কিউব, এবং আমরা জানি যে ভরকে কিন্তু যখন একটু কম পদার্থ হয় ভরকে কিন্তু গ্রাম এবং আয়তনকে সেন্টিমিটার কিউবেও বা এই ঘন সেন্টিমিটার এককে প্রকাশ করা যাবে। তখন আমাদের এই এককটি কি হবে? 1 বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং কেজি পার মিটার কিউব এই দুইটির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব। 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কিভাবে 1000 কেজি পার মিটার কিউব হলো, এটি আমরা একটু দেখব। সবাই তোমরা আমার সাথে পরের পেজে চলে আসো। হ্যাঁ, এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখি 1 মিটার কিউব equals to 1 meter into 1 meter into 1 মিটার। হ্যাঁ, আমরা জানি যে 1 মিটার কিউব মানে কি 1 ঘনমিটার। 1 ঘনমিটার মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোই হচ্ছে 1 মিটার করে। ওকে, তাহলে এই যে আমরা প্রত্যেকটা মিটার দেখছি, প্রত্যেকটা মিটারকে যদি এখন সেন্টিমিটার করি তাহলে হবে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। এই সবগুলোকে যদি আমরা এবার গুণ করে দেই, কারণ আমরা দেখো প্রত্যেকটা মিটারকে সেন্টিমিটার করতে হবে, কারণ আমার তো ঘনমিটার মানে একটা মিটার না, ঘনমিটার মানে হচ্ছে 3টি 1 মিটার। তাহলে এটাকে যদি আমরা
গুণ করি তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে, গুণ করলে দাঁড়াবে 1000000, অর্থাৎ 10⁶ এটা কি আসতেছে সেন্টিমিটার, আসতেছে সেন্টিমিটার কিউব। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব। 1 মিটার কিউব সমান 10 লক্ষ বা 10⁶ মিটার কিউব। এটাকে কিন্তু 10⁶ আকারে লেখা যাবে। তোমরা ইতিমধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি কি এটা জেনেছো, সেখানে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারি 10⁶ সেন্টিমিটার কিউব। এখানে যদি আমরা এই দুটাকে পাওয়ার হিসেবে লিখি, তাহলে এটাকে লিখলে এটা হবে এরকম, সরি এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব। এই যে ঘনত্বের আয়তনের যে এককটি, এই আয়তনের এককটিকে যদি আমরা এইখানে সেন্টিমিটার কিউবে মিটার কিউব হিসেবে বসাই এবং গ্রামকে যদি কেজি হিসেবে বসাই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। এটা আমি কিন্তু ক্লাসে দেখিয়েছি তোমাদের। তারপরও এখানে যেহেতু বিভিন্ন শাখার শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য আমি এটা আবার রিপিট করছি। তাহলে এখান থেকে কিন্তু আমরা ঘনত্বের যে সংজ্ঞাটি, ঘনত্বের সংজ্ঞাটিকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, একক আয়তনে পদার্থের পরিমাণকে, যেহেতু ভরের সংজ্ঞা পদার্থের পরিমাণ, তাই বলা যায় একক আয়তনে পদার্থের পরিমাণকে ঘনত্ব বলে। আশা করি তোমরা ঘনত্বের সংজ্ঞাটি বুঝতে পেরেছ। এরপর আমি তোমাদেরকে আরেকটি ভিডিও চিত্র দেখাবো এবং সেখান থেকে তোমাদেরকে আরেকটি জিনিস শেখাবো। দেখো তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে একটি পাত্র এবং পাত্রের মধ্যে কালো রঙের একটি বস্তু রাখা রয়েছে। অতএব এই বস্তুটিতে দেখো দেখতে পাচ্ছ এখানে একটি বস্তু রাখা রয়েছে। এই বস্তুটিকে স্কেলের পাশে রাখা হয়েছে। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে বস্তুটিকে যদি পানির মধ্যে রাখা হয় তাহলে কোন অংশে রাখলে কেমন থাকবে। অর্থাৎ বস্তুটিকে আমরা এখন রেখেছি উপরে, এখন বস্তুটিকে যদি একটু পানির নিচের দিকে নিয়ে যাই তাহলে বস্তুটি কেমন চাপ অনুভব করবে। দেখো এই বস্তুটাকে যদি নিচে রাখি বা একটা বস্তুকে যদি নিচে রাখা হয় তাহলে তার অণুগুলোর গঠন বা তার উপর কেমন চাপ অনুভূত হবে। নিশ্চয়ই যে বস্তুটি নিচে থাকবে তার উপর বেশি চাপ। এটাকে যদি আমরা তরল পদার্থ না হিসাব করে যদি একটি বা কঠিন বস্তুর কঠিন পদার্থের সাথে তুলনা করি, যেমন একটি এরকম একটি পাত্রের মধ্যে যদি আমরা একটা বালু দ্বারা পরিপূর্ণ করে রাখি এবং কোনো একটা বস্তুকে যদি তার নিচের দিকে রাখি, অর্থাৎ একদম তলানির দিকে রাখি, তাহলে বস্তুটি কেমন চাপ অনুভব করবে। হ্যাঁ, নিশ্চয়ই বেশি চাপ অনুভব করবে, কারণ যেহেতু উপরে বেশি অংশের বালু চাপ দিচ্ছে। ঠিক একইভাবে উপরে যতটুকু অংশের তরল পদার্থ আছে এই সবটুকু তরল কিন্তু এই পদার্থটিকে চাপ দিবে। দেখো এইখানে উপরের যে তরলটুকু থাকবে সবটুকু তাকে কিন্তু চাপ দিবে। এইখানে আমরা আরেকটা চিত্র এরকম ভাবে দেখতে পারি যে একটা যদি এরকম দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি, এরকম একটা পাইপ বা এরকম একটা পাত্রে তিনটি আমি ছিদ্র করে দিলাম, একটু উপরে, একটা মাঝামাঝি এবং আরেকটু নিচে, একদম নিচে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্র দিয়ে যে পানিগুলো যে বের হয়ে যাচ্ছে তার কিন্তু একটি চিত্র এখানে দেখানো হয়েছে। নিচের যে পাইপটি দ্বারা পানি বের হচ্ছে সেই পানিটিকে অনেক দূরে গিয়ে পড়ছে, কিন্তু মাঝের যে পাইপটি রয়েছে এই পানিটি কিন্তু মাঝামাঝি জায়গায় পড়ছে এবং যে উপরের পাইপটি রয়েছে সেখান থেকে পানি কিন্তু খুব বেশি দূরে যাচ্ছে না। এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা কি বুঝতে পারি সবাইকে বলবা। এখান থেকে আমরা বুঝতে পারছি যে যত নিচে হবে, অর্থাৎ যত নিচে তরল পদার্থ যত নিচে তখন কিন্তু চাপের পরিমাণ বেশি, অর্থাৎ তখন বেশি চাপের কারণে পানিটি দূরে গিয়ে পড়ছে। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। এখন আমরা একটু পিডিএফ এ চলে যাব, যে পিডিএফ এ আমরা কোন অংশটি তোমাদের সাথে শেয়ার করতে চাই একটু দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে কোথায় লো প্রেসার এবং কোথায় হাই প্রেসার, এবং এই প্রেসারটি আমরা বুঝতে পারি যে প্রেসার কিভাবে হাই হচ্ছে এবং কিভাবে লো হচ্ছে, কিন্তু কোথায় হাই কোথায় লো এই অংশটি আমরা
সরাসরি গাণিতিকভাবে একটু দেখব। তো গাণিতিকভাবে দেখার জন্য আমি আমার যে পিডিএফটি রয়েছে সেখানে চলে যাই। দেখো এখানে আমরা টাইটেলটি দিয়েছি তরলের ভেতর চাপ বা প্রেসার ইন লিকুইড। প্রেসার ইন লিকুইড বা তরলের ভেতর চাপ বলতে এখানে কি বোঝানো হয়েছে? P ইকুয়াল টু আমরা সূত্র পড়েছি, চাপের সূত্র এখনো তাই থাকবে, F ডিভাইডেড বাই A। F কি? F হচ্ছে এখানে বল। তরল পদার্থ কিন্তু নিজে নিজে কোনো চাপ দিতে পারে না বা বল প্রয়োগ করতে পারে না। তার মধ্যে যে যতটুকু পদার্থ আছে সেই পদার্থটুকুর ওজনই হচ্ছে তার প্রযুক্ত বল। সেখানে এই হিসাবে এখান থেকে বলা যায় F এর পরিবর্তে কি লেখা যায়? mg ডিভাইডেড বাই এর জায়গায় A। এটা হচ্ছে এখানে ক্ষেত্রফল, বল, F হচ্ছে বল। পরবর্তী লাইনে আমরা দেখো সাইডে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে এখানে ঘনত্বের সূত্র আমরা পড়েছিলাম রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই v, বা m ইকুয়াল টু লেখা যায় রো ইন্টু v। এইখান থেকে আমরা এই m ইকুয়াল টু রো v এই অংশ থেকে m ইকুয়াল টু রো v এই অংশটি থেকে m ইকুয়াল টু রো v এই অংশ থেকে আমরা কি করব? এই অংশ থেকে আমরা মান বসিয়ে দিব। এখানে m এর মান বসিয়ে দিলে রো vg, mg এর পরিবর্তে লেখা যাবে রো vg ডিভাইডেড বাই a। এখানে রো হচ্ছে ঘনত্ব, v হচ্ছে আয়তন এবং g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এরপরে এই যে v রয়েছে, vটি কি? আয়তন। আয়তন কাকে বলে তোমরা জানো? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফলকে আয়তন বলে। দৈর্ঘ্য আর প্রস্থকে একত্রে কি বলে? ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল যেহেতু ক্ষেত্রফল, তাই বলা যায় আয়তন সমান ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এই v এর পরিবর্তে আমি লিখে দিলাম a ইনটু h এবং নিচে থাকছে আমার a। এখন দেখো উপরেও একটি a, নিচেও একটি a, এই দুটি কিন্তু ক্যান্সেল হয়ে যায় বা কাটাকাটি করা যায়। সেক্ষেত্রে আমার কি থাকবে? p সমান h রো g। তার মানে হচ্ছে চাপ, p সমান h রো g। h কি? তরলের গভীরতা, p কি? তরলের ঘনত্ব এবং g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমাকে যদি জিজ্ঞেস করে তরলের নিমজ্জিত বা তরলের ভেতরে কোনো একটি বিন্দুর চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা কি বলবো? তরলের গভীরতা, তরলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে এই ক্লাসটি অনলাইনে লাইভ ক্লাসে করেছি, তারপর আমরা তোমাদের জন্য এই ক্লাসটিকে অনেকে হয়তো অংশগ্রহণ করতে পারোনি, তাই রেকর্ডেড ক্লাস হিসাবে ক্লাসটিকে আবারও উপস্থাপন করার চেষ্টা করছি। এরপরে আমরা শিখবো একটি সূত্র, আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস কি বলেছে? আর্কিমিডিস কি বলেছে সূত্রটি দেখার আগে আমরা একটু দেখো আর্কিমিডিসের যে সূত্রটি ছিল সেই সূত্রটা বোঝার আগে আমরা এই চিত্রটি একটু দেখবো। দেখো একটি তরল পদার্থপূর্ণ কোনো পাত্রে আমরা যখন কোনো বস্তু রাখি তখন এর কিন্তু উচ্চতার পরিবর্তন হয়। যখন অনেক বেশি বড় কোনো বস্তু রাখা হচ্ছে এখান থেকে কিন্তু কিছুটা পানি পড়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আর্কিমিডিসের গল্পটি তোমরা অনেকেই জানো যে আর্কিমিডিস এরকম একটি বাথটাবে সে গোসল করছিল, তখন এখান থেকে যে পানি পড়ে গেল এটি দেখে কিন্তু সে এই সূত্রটি আবিষ্কার করে এবং ইউরেকা বলতে বলতে সে দৌড় দেয়। তো এই গল্পটি তোমরা শুনেছো। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো একটি বস্তুর মধ্যে যদি অপর একটি বস্তুকে আংশিক বা তরলপূর্ণ কোনো একটি বস্তুর মধ্যে অন্য একটি বস্তুকে যদি আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তাহলে বস্তু থেকে কিছুটা তরল অপসারিত হয়। আচ্ছা, এই অপসারিত তরলটি নিয়েই আমাদের মূলত আর্কিমিডিসের সূত্রটি। তাহলে আমরা একটু দেখব যে আর্কিমিডিসের সূত্রের আলোকে আমাদের যে পড়াটি ছিল পড়াটি কি একটু আমরা দেখি। এখানে আর্কিমিডিসের সূত্র হচ্ছে এটি, তরলপূর্ণ কোনো পাত্রে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় বা বস্তু কর্তৃক যতটুকু তরল অপসারিত হয় তা বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। এটি কিসের সমান? তা হচ্ছে বস্তুর উপর তরলের ওজন বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। এখন তোমরা বলতে পারো ঊর্ধ্বমুখী লব্ধি বল কি? আচ্ছা, অপসারিত তরলের ওজন কি? এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যতটুকু তরল পড়ে যায়। হারানো ওজনটি কি আমি একটু বলি। হারানো ওজন হচ্ছে মূলত একটি বস্তু যখন তরলে রাখা হয় সে কিন্তু আগের মতো আর ভারী অনুভব করে না, সে নিজেকে কিছুটা হালকা অনুভব করে। সেই হালকা অনুভব করাকে বলা হচ্ছে মূলত হারানো ওজন। তাহলে হারানো ওজনকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা একটু দেখবো ঊর্ধ্বমুখী লব্ধি বল কি। আমরা যদি একদম প্রথম আমাদের যে পেজ ছিল সেখানে চলে যাই, দেখো এখানে আমি একটি চিত্র একে বোঝানোর চেষ্টা করছিলাম ঊর্ধ্বমুখী লব্ধি বল কি। এর চেয়েও ভালো হবে যদি আমরা এইখানে ভিডিওটাকে একটু দেখি। দেখো ঊর্ধ্বমুখী লব্ধি বল হচ্ছে একটি বস্তুকে যখন আমি দেখলাম উপরে পরিমাপ করলাম সেটির ওজন কয় কেজি? 5 কেজি।
ঠিক আছে, সেকেন্ড কেসটা কি? সেকেন্ড কেস, যখন আমরা এটাকে একটা তরলে বা পানির মধ্যে পরিমাপ করব তখন এটার ওজন কতটুকু হয় আমরা একটু দেখবো। সেকেন্ড কেস, হ্যাঁ, এখানে আমরা যখন ওজন দিলাম পানির মধ্যে তখন কিন্তু এটা আর 5 দেখাচ্ছে না, একটু কাটার দিকে তাকাই আমরা, এই যে লাল রঙের যে কাটাটি রয়েছে এখানে দেখি এটাকে কিন্তু 2 সামথিং, এটাই ছিল 5 কিন্তু এটাই দেখাচ্ছে 2 এর চেয়ে একটু বেশি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কিছুটা পানি আবার পড়ে গেছে, যেটাকে বলছে ডিসপ্লেসড ওয়াটার। ডিসপ্লেসড ওয়াটার মানে হচ্ছে অপসারিত তরল। অপসারিত তরল কতটুকু? যতটুকু পড়ে গেছে। তো এখানে বস্তুটিকে যখন আমরা বাতাসে মাপলাম, এটির বস্তুর মূল ওজন কত? 5 কেজি। বস্তুকে যখন পানিতে মাপলাম এর ওজন কত? ওজন হচ্ছে 2 পয়েন্ট সামথিং, এবং এটা থেকে কিছু তরল বাইরে পড়ে গেল বস্তু ডুবানোর ফলে। তাহলে এই যে যতটুকু তরল পড়ে গেল এইটুকুর ওজনই আসলে মূলত কি? এইটুকুর ওজনই হচ্ছে এই বস্তুর অপসারিত তরলের ওজন বা বস্তুর হারানোর ওজন। তোমাদেরকে আরেকটি চিত্র আমি দেখাতে চাচ্ছি। এই যে দেখো, এই উপরের দিকে যে বলটি প্রয়োগ করছে, মূলত এই উপরের দিকে বল প্রয়োগ কারণে কিন্তু বস্তু ভেসে থাকে। এটিকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। উপরের দিকে যে বল প্রয়োগ করছে এটিকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। আমরা এখন আমাদের যে স্লাইড যে ছিল সেখানে ফিরে যাই। দেখো, ঊর্ধ্বমুখী লব্ধি বলের সূত্র, মানে আমরা যদি এটা গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে ব্যাপারটি এরকম হবে, F equal to F2 minus F1, মানে দুইটি বলের পার্থক্যকে মূলত লব্ধি বল বলছি। একটি বল নিচের দিকে এবং অপরটি উপরের দিকে। তো উপরের দিকে যে বলটি প্রয়োগ করছি সেটি হচ্ছে তুলনামূলক বেশি, এবং নিচের দিকে যে বলটি প্রয়োগ করছি সেটা হচ্ছে তুলনামূলক কম। এই দুইটি বলের F সমান কি? P সমান পড়েছি F ডিভাইডেড বাই A। তাহলে F সমান কি লেখা যাবে? PA। দ্বিতীয় বল তাই হচ্ছে P2A, এবং হচ্ছে অপর বলটি হচ্ছে P1A। অপর বলটি হচ্ছে P1A। এখন P সমান কি পড়েছে আমরা? H রো জি, এবং তাহলে P2 সমান লেখা যাবে H2 রো জি, এবং P1 সমান H1 রো জি। এখান থেকে A রো জি এই অংশটা যদি আমরা কমন নেই তাহলে কিন্তু থাকছে H2 মাইনাস H1। এই যে চিত্র দেখতে পাচ্ছ তোমরা, নিচের দিকে যেটি বল প্রয়োগ করছে এটি হচ্ছে H1 এবং উচ্চতা H1, এবং উপরের দিকে যে বল প্রয়োগ করছে এটি মূলত উচ্চতা H2 এর জন্য। H2 থেকে H1 বাদ দিলে যেটি থাকবে সেটি হচ্ছে বস্তুর উচ্চতা বা মূলত বস্তুর উচ্চতা, এটি হচ্ছে H। রো জি A ইন্টু H, এই দুইটি অংশ আমরা যদি গুণ করি তাহলে A আর H একত্রে গুণ করলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আবার আমরা আয়তন ফেরত পাবো, এবং সূত্রটি হবে ভি রো জি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে, বস্তুর ভাসা ও ডোবার শর্ত, কখন বস্তু ভাসে এবং কখন বস্তু ডুবে, এই অংশটি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমাদের অনলাইন ক্লাসে মূলত এই লাইভ ক্লাসে এ পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তো আমরা এখানে আজকে আমাদের পাঠ শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই যে তীব্র দাবদাহ, এইটাকে যে তাপপ্রবাহ চলছে এর থেকে সবাই নিরাপদ থাকবো। তো তোমাদের বিজ্ঞান ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।